শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। ধন্যবাদ, স্পেসিফিক প্রশ্ন করতে হবে, ধন্যবাদ মাননীয় সহসভাপতি। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বলেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয়। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় হট্টগোল হয়েছে, বিরোধী দলীয় নেতা তিনি কথা বলেছেন, এক পর্যায়ে স্পিকার পক্ষপাত করে সেই অভিযোগ এনে বিরোধী দল ওয়াকআউটও করেছে। আমরা কথা বলছিলাম সংকট নিয়ে, যেতে চাই আবহাওয়ার রাজ্যে কি আপনার কাছে। আপনি বিরতির আগে বলেছিলেন যে মানে আমরাও জানি যে সরকার 2 বছর সময় চায়। এই 2 বছর সময় যদি সত্যি তারা ঝামেলা মেটাতে চায়, 2 বছর সময় যদি তারা পায়, সেই জায়গায় দেশের যে শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি যা যা আছে তাদের কি অবস্থা হবে? তাদের এখনই তো দেয়ালে পিঠ থেকে গেছে। বিকিএম এর সভাপতি তিনি মোহাম্মদ হাতেম একটা কথা বলেছেন যে মন্ত্রী তাদেরকে জানিয়েছিলেন 10 আগস্টে এই জ্বালানি সংকটের সমাধান হয়ে যাবে। তিনি তখন বললেন যে এই 10 আগস্ট থেকেই নাকি তাদের ওখানে গ্যাস নেই। আচ্ছা, আপনি আমারে বলেন, জি, সরকার ক্ষমতা আসার পর 6 মাস পর যখন বুঝতে হয় যে বিদ্যুৎ আর গ্যাস ঠিক করতে আরো 2 বছর লাগবে, এই সরকার ক্ষমতায় কিভাবে থাকে? আপনি বুঝতে লাগলো 6 মাস, এই 6 মাসের কৈফিয়ত কি? কি কৈফিয়তটা কি? এক, নোট রাখেন আপনি, নাম্বার 1। জি, নাম্বার 2, ওনারা বলছিলেন কি উত্তরাধিকার সূত্রে পাইছে, কি শেখ হাসিনা এটারে 12টা বাজায় গেছে। উত্তরাধিকার সূত্রে আমরা এই সংকটগুলো পেয়েছি। ওকে, সে পাইছে উত্তরাধিকার সূত্রে না ইউনুস পাইছে? টেল মি। তো ইউনুসই পেয়েছেন, কারণ তারপরে তো ইউনুসই ছিলেন। কাচের মতো স্বচ্ছ ইউনুস সাহেব পেয়েছে। এই 1.5 বছরে বিদ্যুৎ আর গ্যাসের সংকট কেটেছিল? না, তাহলে প্রকট ছিল না, স্বাভাবিক। আমি বলছি এইরকম ছিল না, আমার প্রকটের দরকার নাই। এখন যেটা হচ্ছে এরকম ছিল না, এইরকম ছিল না। তাহলে আমি উত্তরাধিকার সূত্রে রিসিভ করলাম হাসিনার কাছ থেকে, কে? ইউনুস থেকে আমরা ইউনুসের কাছ থেকে রিসিভ করছে তারা। জি, তাহলে হাসিনার কাছ থেকে যেটুকু রিসিভ করে তার সাথে ইউনুস ভালো করছে, আপনি তারপরে নিলেন। হ্যাঁ, আপনি তো ওই সরকারের ব্লেম দিতে পারবেন না, ওই সরকার তো ডাইরেক্ট রিসিভ করছে ইউনুস, এবং ইউনুস সাহেবের সময় চেয়ে অবশ্যই ভালো ছিল। ইউনুস সাহেব আমার বাপ খালু না। আমি আপনাকে চিত্র বুঝাচ্ছি, যেহেতু তারা বলে যে আমি উত্তরাধিকার সূত্রে পাইছি। উত্তরাধিকার সূত্রে পাইছেন আপনি ইউনুসের কাছ থেকে, ইউনুস আর হাসিনার কাছ থেকে ডাইরেক্ট পেয়েছেন উত্তরাধিকার সূত্রে ইউনুস সাহেব। কাজেই আপনি এটা ক্রস, নাম্বার 1। নাম্বার 2, আপনি বলতেছেন ইরান আমেরিকা যুদ্ধের জন্য, ফাইন, বলেন, ওই একটাই বলেন। একটা বললে কালকে তো লাগিয়ে যান যে ভাই তোমরা যুদ্ধ থামাও। কই স্টেটমেন্ট, কই বক্তব্য, কই? আপনার বক্তব্য কিছু আসে যায় না। জনগণকে যেমন আপনি পাত্তা দেন না, বিশ্বে আপনার পাত্তা নাই। আমি চ্যালেঞ্জ করছি, তো বিশ্বে আপনার পাত্তা নাই, কোনো ভূমিকা নাই আপনার। তাহলে আপনি ক্ষমতায় থাকবেন কেন? আপনি এত কিছু করার পর ক্ষমতায় থাকতে পারেন, তাহলে আমারে আর মাসুদ কামালে আপনি 3 জন গিয়ে বসাই দেন নাম করে, আমরা বসে থাকি আরামে এসির ভিতরে। আপনার বাসার বিদ্যুৎ তো যান, আমি লিখে দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, 1 সেকেন্ডের জন্য আপনার বাসায় বিদ্যুৎ যাবে না। ঢাকায় যখন লোডশেডিং হয়, মন্ত্রীপাড়ায় লোডশেডিং হোক, উইল নট রেজ এনি কোশ্চেন। ডক্টর জাহিদুর রহমান বলছেন তার বাসায়ও গ্যাসের সংকট আছে। আই ডোন্ট কাউন্ট হিম, কারণ উনি যেটা কথা বলেন, উনি এক জায়গায় বলেন যে আমাদের প্রধানমন্ত্রী দুপুরবেলা 100 টাকার খাবার খান। আই স্যালুট প্রাইম মিনিস্টার। উনি দুপুরে খান কত টাকা, এটার ব্যাখ্যা আছে। আমাদের প্রধানমন্ত্রী সাদা শার্ট পরে চলেন, সিম্পল লাইক এনিথিং, ওকে। যারা এই বয়ানটা দেন তারা সুটেড মুটেড থাকেন। ফলো ইউর প্রাইম মিনিস্টার। সেটা কয়জন করছে? কথা তো সেখানে, আপনি যদি প্রাইম মিনিস্টারকে আপনি মডেল বানান, হ্যাঁ, ইউ মাস্ট ফলো হিম। আর আপনি ফলো না করলে আপনার কোনো অধিকারই নাই আপনার মতো লোকের, ওই ভদ্রলোকের রেফারেন্স দেওয়ার। সেটা আমরা দিতে পারি। আমরা ব্লেজার গায়ে দিয়ে আসি, বেশিরভাগ সময় সাদা শার্ট পরে ঘুরি। কথার কথা বলছি। তা আপনি যাকে মডেল বানাবেন তাকে আপনি ফলো করবেন না, আপনার রাইটটা কি তার সম্পর্কে বলার? কি রাইট আপনার? ইফ ইউ ডোন্ট ফলো ট্রাফিক সিস্টেমে, আমার প্রধানমন্ত্রী গাড়ি থেমে, কোন মন্ত্রীর গাড়িটা থেমে থাকে?
আপনি প্রাইম মিনিস্টার রেফারেন্স এইবার আসেন আরেকটা কথা বলি আপনি আচ্ছা বিল দিব লাইন গ্যাস পাবো না বিল দিব না ফর এক্সাম্পল আপনি রংবাজি কি করতে পারবেন আমার লাইনটা কেটে দিবেন বিদ্যুৎ পাবো না বিল দিব না আপনার ক্ষমতা কি লাইনটা কেটে দিবেন লাইন কেটে দেওয়ার পর আমি চায়নাও দিব না আপনি চলবেন কেমনে এই যে গল্পটা করেন আপনি কি একবারও ভাবেন মনে করেন মাসুদ কামাল বিল দিতে পারে না রাজ্জাকি বিল দিতে পারে না ফাইনালি আপনি লাইন কেটে দিলেন। লাইন কেটে ছাড়া আপনার কোনো ক্ষমতাই তো নাই কারণ আপনি পৃথিবীর কারোর সাথে কোনো আপনার লড়াই নাই আপনার লড়াই শুধু এই জনগণ 18 কোটি জনগণের সাথে এই বাংলাদেশের সমস্ত সরকার টিকে রয়েছে প্রশাসন দিয়ে শেখ হাসিনা 16 বছর ছিল প্রশাসন দিয়ে যেদিন প্রশাসন তার বিরুদ্ধে চলে গেছে ওনাকে চলে যেতে হয়েছে এখন শেখ হাসিনার অন্তত 1 কোটি লোক যদি বাংলাদেশে থেকে থাকে তাদের শক্তিটা কোথায় শক্তি নাই কারণ কি প্রশাসন নাই সাথে বিএনপির ক্ষমতা কি সাথে প্রশাসন কালকে সকালবেলা প্রশাসন আপনার সাথে না থাকলে ইউ উইল ফেস দ্য সেম সিচুয়েশন সো আপনার কোনো শক্তি নাই বুলশিট কারণ আপনাদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে নাই আপনারা জান যে ক্ষমতায় আসবো প্রশাসন দিয়ে আমি রাজত্ব করব এইবার আসেন নির্বাচন হলেই সব সংকট কেটে যাবে যারা বলছিলেন কি হিসাব করে বলছিলেন নিশ্চয়ই তারা রিসার্চ করেছেন আজকে গবেষণা প্রমাণ করলেন করেছেন ভেবেছেন ইউ আর নট এট অল এ পলিটিশিয়ান ইনফ্যাক্ট প্ল্যানটা ছিল কি ইউনুসকে সরাও আমার এই এক্সপেরিয়েন্স থেকে বলছি আচ্ছা নির্বাচন মানে ইউনুসকে সরাও এখন ইউনুস কাদের চক্ষুশূল ছিল সেটা আমি জানি না কিন্তু যাদের চক্ষুশূল ছিল তাদের সাথে আতাত করে যারা নির্বাচন চেয়েছেন আজকে কিন্তু তারাও ওই একই গোষ্ঠীর কাছে চক্ষুশূল হয়ে গেছেন আমি কি বুঝাইতে পারছি আপনাকে জি পরিষ্কার হ্যাঁ ইনুস যাদের চক্ষুশূল ছিল ইনুস চক্ষুশূল ছিল আপনার তালে নাচ্ছি আমি নির্বাচন দিয়ে আপনি চলে যান আপনার ধারণা ছিল নির্বাচন হলে পরেই আমি আপনার পকেটে ঢুকবো জি কিন্তু নির্বাচনের পর যখন দেখলেন যে আমি পকেটে ঢুকি নাই তখন আপনি ইনুসকে আর আমাকে একই জায়গায় রাখতেছেন আর একই জায়গায় রাখতেছেন বইলা ইউনুসের সাথে যাদের যাদের বৈরী সম্পর্ক তাদের সাথে এই সরকারের বৈরী সম্পর্ক আছে সুতরাং এটা আপনার কাটায় ওঠা কঠিন আর এই বৈরী সম্পর্ক কাটায় উঠতে হলে যেটা করতে হবে জাস্ট হাসিনার জায়গাটা আপনাকে দখল করতে হবে সেটা আপনি পারছেন না গত 6 মাসে 900 টেক্সটাইল বন্ধ হয়েছে 180 দিনে 900 টেক্সটাইল বন্ধ হওয়া মানে এভরিডে গড়ে 5টা 62,000 লোক বেকার হয়েছে এই বেকার লোকগুলা কি করবে অপরাধে জড়াবে চুরি করবে ছিনতাই করবে কেউ গরিব হয়ে যাবে দায় টাকার আর একটা সিম্পল কথা আপনি 2 বছর পরে দিবেন আমি আপনার মাধ্যমে সরকারের কাছে একটা যৌক্তিক ব্যাখ্যা চাই আপনি যে 2 বছর টাইম নেবেন এই 2 বছরে কি কি করবেন এবং এটা করতে 2 বছর লাগে কিনা আমরা এটাও জানি তাদের কাছে একটা প্রস্তাব পৌঁছাই দিছে সম্ভবত এনসিপির সেটা নিয়ে আপনি আলোচনা করেন না বলে দেন ইট ইজ ফলস এটাতে কাজে হবে সেটাও তো বলছেন না আপনি আরো একটা কথা বলি আপনাকে ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন আপনি এইটাও তো একটা বিড়ম্ব না মানে আপনি তো বিদ্যুৎ উৎপাদন করে দিচ্ছেন আমাকে আমি কেন ক্যাপাসিটি চার্জ দিতে যাব না আপনি যদি জনগণরে বলতে পারেন যে আমি 2 বছর আপনাকে দিতে পারবো না আপনার গায়ে কি শক্তি নাই যে আমি আপনাদেরকে 2 বছরের ক্যাপাসিটি চার্জ দিব না সেটা বলতে পারেন না কেন বিদ্যুৎও পাচ্ছেন না ক্যাপাসিটি চার্জও দিচ্ছেন কোথায় আপনি বীর পুরুষ আপনি আরেকটা দেশে ওই শেখ হাসিনার অজুহাতে চোখে চোখ রাখতেছেন এত কথা এত বীরত্ব আপনার দেখতেছি তাহলে ক্যাপাসিটি চার্জটা বন্ধ করেন না আই ওয়ান্ট টু সি স্টপ ইট ফর 2 ইয়ার্স তাতে তো আমার লাঘব হয় কারণ আপনি যে বিদ্যুৎ বিল আমার কাছ থেকে নিচ্ছেন তার 40% ক্যাপাসিটি চার্জে ব্যয় হয় তো আপনি 40% কেন ক্যাপাসিটি আপনার দুর্বলতাটা কোথায় ভয়টা কোথায় পারবো না দিতে আরো একটা কথা বলি আপনি জনগণের সম্পৃক্ত করতে চান আপনার সাথে আপনি সিনা উঁচু করে একবার খালি বলেন ইয়েস আমি ক্যাপাসিটি চার্জ দিব না ফর 2 ইয়ার্স জনগণের উপরে লোড পড়ে সমস্ত জনগণ আপনার সাথে থাকবে এখন তো জনগণ আপনার সাথে থাকবে না কালকে বাদে পরশু কথা হচ্ছে যে সংস্কার নিয়ে কথা হইতেছে সংস্কার আপনি কোনো কথা বলেন নাই কেউ বিজ্ঞ লোকের মতো এখানে টকশো এইসব বলে সংসদে আলোচনা করেন সংসদ তো আপনি দাবি দেওয়ার জায়গা না সেটা তো আইন পাস করার জায়গা শুধু আইন পাস করবেন এবং সেখানে কি করবেন আইন পাস আর দাবি দেওয়াটা কোত্থেকে আসবে পিছনে দাবি দেওয়া হয়ে আসছে সেই দাবি দেওয়া পূরণ করার ভিত্তিতে সংসদে গেছেন এখন আপনি আইন প্রণয়ন করবেন আজকে যদি মাঠে তার রাস্তায় নামে they will be supported by the people not that যে দলটাকে ভালোবাসে এক জায়গার রাগ আর এক জায়গায় যায় বিদ্যুৎ পাচ্ছি না গ্যাস পাচ্ছি না কাজে যোগ দে সরকারের কি হয় দেখি সরকারের দুর্বল পদক্ষেপের কারণেই
এই জ্বালানি সংকট বা অন্যান্য সংকট এগুলো কাটছে না। একদম পরিষ্কার করে বলেছে সরকারের দুর্বল পদক্ষেপ। এই মুহূর্তে জ্বালানি সংকট ঠিক কোন পথে, মানে সঠিক পথে আছে সেটা তো মনে হচ্ছে না। তাহলে পথটা কোন দিকে যাচ্ছে? না, পথটা তো ভালোর দিকে যাচ্ছে না। হুম। কারণ জ্বালানি তো আমরা পাচ্ছি না ঠিকঠাক মতো। না, পাচ্ছি না। আবার এটা আমরা যতটা পাচ্ছি কি না পাচ্ছি তার হচ্ছে বড় কথা হলো মন্ত্রী নিজেও স্বীকার করছেন যে ওনার কিছু করার নাই। টাকা নেই তার কাছে। তো ওনার কাছে টাকা নাই, ওনার কিছু করারও নাই। তাহলে আমাদের আর কি বলবো এটা নিয়ে, আমাদের তো বলার কিছু নাই। মনে করেন ঈদের সময়, প্রতি ঈদের আগে আমরা আগে ছোটবেলায় আমরা তো গরিব ঘরে ছেলে মেয়েরা, গরিব ফ্যামিলির লোক ছিলাম, তো বাবাকে যে বলতাম যে আমাকে কি কিনে দিবেন এবার ঈদে। আচ্ছা, একই সঙ্গে শার্ট প্যান্ট স্যান্ডেল সব না পাইতাম না। সবগুলি সম্ভব না। যে কোনো একটা পাইতাম অথবা দুইটা পাইতাম। তো আগেই যে ওনার মন মেজাজ দেখে বলতাম যে এবার কি পাবো আমরা। কেউ শার্ট পাইতো, জি, কেউ স্যান্ডেল পাইতো, আবার কেউ কেউ অনেক সময় উনি বলতেন যে এই যে তোমাদেরকে কিছুই দিতে পারবো না, কারণ আমার হাতে টাকা নাই। তাহলে যদি বেশি ঘ্যান ঘ্যান করতাম তাহলে একটা চর পাইতাম, একটা চর বাড়ি দিত। তো ঠিক আছে এরকম। এখন আমাদের এখানে যদি ওনার টাকা না থাকে তাহলে আমার আপনার তো ঘ্যান ঘ্যান করে কোনো লাভ নাই, চর খামো। গেলে বেশি কিছু করলে পরে চর দিয়ে দিব একটা। ওনাদের হাতে অনেক ক্ষমতা আছে, শক্তি আছে। এখন কোশ্চেনটা হলো উনি যদি বলেন যে আমি পারবো না, তো পারবো না। উনি বলছেন যে যেমন জ্বালানি মন্ত্রীকে আমি বলতে শুনছি, মাসুদ যে ভাই আপনাদের এখন সংসারের আমার লোকজন কিছু ছিল হয়তো করার নাই। 3-4 জন। মাসুদ ভাই, হ্যাঁ, আপনার সংসারে, আপনার বাবার সংসারে জনসংখ্যা মানে মানুষজন ছিল কয়জন? 4-5 জন? বাংলাদেশের মতো। তাহলে আমার তো বাংলাদেশে যেমন ছোট্ট দেশে 20 কোটি, আমার ওইরকম গরিবের বাবার সংসারে আমরা ছিলাম 8 ভাই বোন। আচ্ছা 8 ভাই বোন, ঠিক আছে। সেই সংসারের সরকার প্রধান ছিলেন আপনার আব্বা, কিন্তু এই যে সংসার, দেশের যে সংসার, সেই সংসারের জনসংখ্যা তো প্রায় 20 কোটি, বিরাট বড় সংসার। তো এই জন্য একটা বিরাট মন্ত্রী আছে। আমার বাপ তো ছিল কেরানি, আর এটা তো মন্ত্রী। তো আপনি কার লোক একটা তুলনা করতেছেন? আমার বাপ কি এরকম মন্ত্রী আছিল নাকি রে ভাই? আমার বাপ তো একটা ছোটখাটো কেরানি আছিল। কাজে এই বিষয়টা ওইভাবে ভাবতে হবে। আমি just উদাহরণ দিয়ে বলতেছি। এখন মন্ত্রী যখন নিজে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যখন নিজেই হতাশ হয়ে যায়, যেমন আমাদের অর্থমন্ত্রী নিজেই বলতেছে জ্বালানির কারণে আগামীতে জিনিসপত্রের দাম বাড়বে। কারণ দাম বাড়ানোর জন্য কিছু ব্যবসায়ী সব সময় দাঁড়ায় থাকে, যে কোনো একটা সুতানাতা পাইলেই দাম বাড়ায়। অজুহাত খুঁজতে থাকে। হ্যাঁ, মুরগির একটু শরীর খারাপ, ডিমের দাম বাড়াই দিল, কোনো সমস্যা নাই। তো এখন এইখানে ওনারা তো চান্স পেয়ে বাড়াই দেয়। আর মন্ত্রী যখন নিজে কয় দাম বাড়বো, তখন তারা তো আরো আরাম যে পাইছি ভাই দাম বাড়ানোর চান্স। এখন এইগুলি ভাই বুঝি না, মানে কেন ওনারা এগুলি বলেন, কেন কি করেন। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে তারা আসলে বোধহয় অতটা আত্মবিশ্বাসী নয়, অথবা মানে চাপ দেখে, প্রেশার দেখে একটু হতভম্ব হয়ে গেছে, এটা আমার কাছে মনে হয়। ভাই আপনি দেশটা গরিব, মানুষের চাহিদা অসীম, এবং এতে আপনি মানুষকে দোষ দিতে পারবেন না। মানুষের চাইবেই, মানুষের স্বভাবটাই চাওয়া। কারণ গরিবের চাওয়ার কোনো শেষ নাই, সে চাইবেই। তো এখন আপনি এটা দিতে না পারলে আপনাকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে, খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। সেভাবে হ্যান্ডেল করতে ওনারা পারছেন বলে আমার কাছে মনে হয় না ভাই। তারপরেও দেখা যাক কি হয়। আমরা এখনো আশাবাদী, আমি এখনো আশাবাদী মনে করি যে এই সরকার হয়তো কিছু। দেখেন, আশাবাদী না হয়ে আমি কি করব? আমাদের হাতে তো কোনো বিকল্প নাই। বিকল্প আছে, এক বিকল্প দেশ তারা করছেন, ওদের ইলেকশনও করতে দেন না, রাজনীতি করতে দেন না। আরেক বিকল্প তার উপরে নির্ভর করা যাবে কিনা আমার কাছে তো মনে হয় না। তাহলে এখন থাকলো কি? কাজেই ওনাদেরকে সফল হইতে হবে। সফল হওয়ার পথগুলো যদি ওনারা বাতলাই যায় তাহলে সুবিধা আমাদের জন্য। আমরা বাতলাইতে হবে না, ওনাদের বাতলাইতে হবে। জি, আসবে আপনার কাছে। একটু যেতে চাই আবহাওয়া রাজ্যে কি জ্বালানি সংকটে পণ্য উৎপাদন কমেছে বলা হচ্ছে আর কি 25-30% উৎপাদন কমে গেছে। ডিসিসিআই বলছে প্রতিদিন খরচ মানে ক্ষতি হচ্ছে 2387 কোটি টাকা প্রতিদিন ডিসিসিআই বলছে। হ্যাঁ, এই যে খরচ 2387 কোটি টাকার মতো ক্ষতি হয়ে যাচ্ছে দেশের। তো এখন এই যদি হয় মানে অবস্থা, ক্ষতি হচ্ছে কেন? এটা শিল্প উৎপাদন, পণ্য উৎপাদন কমে গিয়েছে, উৎপাদন করতে পারছে না, বিক্রি কমে গেছে, ক্রয়াদেশ কমতেছে, সব কিছু মিলিয়ে আর কি। সেই জায়গায় আমরা বাজেটে তো বলেছিলাম যে সরকারের 6.5% জিডিপি প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল, এখন বোধহয় 2 পয়েন্ট সামথিং। তো
তো ওই চ্যালেঞ্জ কিভাবে নিবে যদি আপনি এই বেচা কেনা করতে পারেন, ব্যবসা করতে না পারেন, বিনিয়োগ না হয়, তাহলে এই জিডিপি কিভাবে আমরা অর্জন করব? হ্যাঁ, রাষ্ট্রটা যখন আপনি চালাইতে যাবেন, জি, আপনি রাষ্ট্র যখন চালাইতে যাচ্ছেন তখন এটা কি আপনি পিকনিক মনে করতেছেন না দায়িত্ব মনে করতেছেন? দায়িত্ব। দায়িত্ব। যারা আজকে দায়িত্ব পাইছেন, আপনি আমার মানে এখানে ডকুমেন্ট লাগবে না, এই নির্বাচনে পাশ করার আগে বা 5ই আগস্টের পর থেকে যদি বা 5ই আগস্ট আগে যদি যান, কারণ 5ই আগস্টের পরে কি হয়েছে নিশ্চিত তারা আমরা ক্ষমতা আসবো, এবং এটা যৌক্তিক অযৌক্তিক না। 5ই আগস্টের আগে যে 16 বছর ছিল সেই এদের ছবি আপনাদের মনে আছে? সব মনে আছে। প্রত্যেকের শরীর গ্লেজ বাড়ছে কিনা সেটা আগে বলেন। চ্যালেঞ্জ করলাম আপনাকে, বলেন, সৎসাহস থাকলে বলেন। বেড়েছে। কারণ কি? বিকজ আপনি রেসপন্সিবিলিটি নেননি, আপনি পিকনিক করতে আসছেন, আপনার কাছে মনে হচ্ছে যে ইয়েস ক্ষমতায় যাবো, এনজয় দ্য পাওয়ার। আপনি যখন পাওয়ার এনজয় করবেন তখন মাথা যেগুলো সব ঝেড়ে ফেলে দিচ্ছেন। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি ওনার মাথাটা ঝেড়ে ফেলছে, কথার খাতিরে কথা বলতে হয় কেন? আপনি বলেন তো, 20,000 কিলোমিটার খাল খনন করবে বলছিল, বলেন কয় কিলোমিটার হয়েছে? আচ্ছা, এভরিডে 11 কিলোমিটার হয়, এভরিডে 5 বছর মেয়াদে, তো 6 মাসে কতটুকু খাল খনন করছে? তখন আপনি ঘোষণা দিলেন আর এখন খাল খনন করতে কোটি কোটি টাকা লাগে। ফ্যামিলি কার্ড দিবেন, কার্ড বানাইতে কোটি কোটি টাকা লাগে। টোটাল ফ্যামিলি কার্ডের খরচ হচ্ছে 2000। আমি বলছি কার্ড বানাইতে টাকা লাগে, বানাতে, প্রক্রিয়া করতে, হ্যাঁ, তো ট্রেনিং, আপনি এটা হিসাব অফিসাররা মাঠে যাবে, হ্যাঁ, দেখবে, হ্যাঁ, তো শীট তৈরি করবে। কার্ড বানাইতে যে টাকা লাগে সেটা দিয়ে তো টোটাল 5,000 2000 কোটি টাকার মতো খরচ তো। কার্ড বানাইতে যে টাকা লাগে সেই টাকা দিয়েই তো পার হেড 2 লক্ষ টাকা ব্যয় করে অন্তত 20 লাখ লোক বিদেশে পাঠানো যায় ট্রেনিং দিয়ে। যে ট্রেনিং দিয়ে তোদের পাঠাইলাম, ওয়েল্ডার বানাইলাম, তোরে নার্স বানাইলাম, তো ইলেকট্রিশিয়ান বানাইলাম, পাঠাই দিলাম, 2.5 লাখ টাকা তোর পিছিয়ে ব্যয় হয়েছে, গিয়ে টাকাটা আসতেছে, ফেরত দিস। সেই টাকাটা কিন্তু ফেরত আসবে, সবাই দিবে। আর আপনি যে কার্ড বানাইতে যে টাকাটা, এটা হলো কনজিউমার। আপনি কনজিউম করতেছেন টাকাটা। কনজিউম করার পর আমরা যখন খাবার খাই, ইট গোস টু দ্য টয়লেট। ভোক্তা যখন খাবারটাকে লাস্ট স্টেশন চলে আসে, যত হাত বদল হয় তত বিক্রি হয়, ফাইনালি যখন যিনি খাবেন তার কাছে চলে আসে, ইট গোস টু টয়লেট। আপনার প্ল্যান হইল এরকম। আপনি আমাকে বলেন, আপনি বললেন যে 18 মাসের মধ্যে 1 কোটি লোকের চাকরি দিবেন। আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, এখনো তো সরকার বলতে পারবে না কোন লোকটা দায়িত্বশীল যে কালকে সকালে বলবে যে আমাদের ভ্যাকেন্সি আছে এতগুলা, আমাদের লোক এই পরিমাণ দরকার। আছে আপনার কাছে কোনো ডেটা? এটাই তো, বিনিয়োগই তো নাই। আপনার কর্মসংস্থান কোথা থেকে আপনি আসবে? দিবেন, আপনার তো আগে, আরে কি আশ্চর্য, হ্যাঁ। আপনি তো শূন্যস্থান পূরণ করি না আমরা? জি, পরীক্ষার করি। খাতায় দিছেন, হ্যাঁ, আছে। একটা সেন্টেন্স লাই 2-3টা ড্যাশ ফাঁকা, দেয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 3টা শব্দ বসবে। আপনার কাছে কি আদৌ জরুরি? চ্যালেঞ্জ করলাম আমি যে সরকারের কাছে কি চ্যালেঞ্জ আছে আছে যে আমার কতটা ভ্যাকেন্সি খালি আছে, নাকি আপনি আন্দাজে লোক চাকরি দিবেন? কি বিষয় কি? এখন তো টিকে থাকাই তো মুশকিল, চাকরি কোথা থেকে দিবে? আপনি বলেন না আপনার চাকরি কোটাটা কোথায়, মানে আপনার জায়গাটা কোথায়, বসাবেন কোথায়, সেই জরিপ আপনার কাছে আছে? উদ্ভট কথা বলেন। এটা জাস্ট পিকনিক। একটা লোকের চেহারা গ্লেজ নষ্ট হয় নাই। ওই সময় গ্লেজ নষ্ট হয় যখন একটা সন্দেহ, এই এই আমার মন্ত্রণালয় বোধহয় যাচ্ছে, এরকম একটা হুমকি যখন আসে, একটা বাতাস যখন আসে, 3 দিনে গ্লেজ নষ্ট হয়ে যায় একটা মন্ত্রীর। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে আমি একটা মন্ত্রীতে রদবদল করব, আপনি দেখবেন অলমোস্ট 5-7টা মন্ত্রী খুঁজে পাবেন যে তার চেহারা গ্লেজটা নষ্ট হয়ে গেছে। 5 দিন পর সেটেল হয়ে গেলে মন্ত্রিত্ব আছে, হ্যাঁ আবার গ্লেজ আসে। তার মানে পিকনিক। কেন বলছি কথাটা আপনাকে আমাকে বলেন। বিদ্যুৎ, গ্যাস বলতেছি কি 2 বছরের মধ্যে সময় লাগবে হইতে। আদৌ কি ব্যাখ্যা আছে 2 বছর কি কি করবেন, কিভাবে লাগবে? ব্যাখ্যা আছে? চ্যালেঞ্জ করছি তো। আপনি একটা কথা বলে দিন 2 বছর লাগবে, তো 2 বছর আপনি বসে থাকবেন কেন? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু সিট ওভার দেয়ার? আপনার বাসায় চাউল নাই, আপনি বাসায় চ্যালেঞ্জ করলাম, বলেন তো আপনার বাসায় যে 1 মাসে চাউল পাবা না, ওই ঘরটা আপনি ঢুকতে পারেন কিনা? তাহলে আপনি 18 কোটি লোকের বইলা ফেলতেছেন 2 বছর পর বিদ্যুৎ 2 বছর পাবেন। পর ঠিক আপনি গ্যাস দিতেছেন না, টাকাটা পুরা নিচ্ছেন কোন বিবেচনায়? আমার তো ফুল টাইম যদি গ্যাস ফুল স্পিডে থাকে 1080 টাকা আমার ডাবল চুলা, আর এখন আমি 2 ঘন্টা গ্যাস পাইলে আপনি 1080 টাকা। এ তো ছলচাতুরি। আপনি বলেন না, আপনি প্রশ্ন করেন না নিজেকে যে আমি লোকের গ্যাস দিতে পারতেছি না, 24 ঘন্টার কাছে আমি গ্যাস দিতে পারি 6 ঘন্টা, বিল আমি নিচ্ছি কেন? টাকাটা পুরা নেই কিভাবে? এই বিবেক যার নাই সে তো হি ইজ নট এ নর্মাল হিউম্যান বিং।
মুখে সে যত গল্প করুক, তাত্ত্বিক গল্পে কিছু আসে যায় না। সেই জন্য আমি বললাম। আর কতগুলো জিনিস এডমিশন আপনি দেখেন, সংসদীয় কমিটির মিটিং হয়েছে, হ্যাঁ, সেই সংসদীয় কমিটির মিটিংয়ে এডমিট করছে মব কালচার প্র্যাকটিস আছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছে যে সব মব কালচার এখনো কিছু আছে, এবং সেটা বিএনপি জড়িত। তার বক্তব্য আপনি প্রথম হ্যাঁ, পত্রিকা খুলেন। সেটা আমরা জানি, জি। আচ্ছা, জয়নাল ফারুকী বলছেন কি ইয়াবা ব্যবসার হাত বদল হয়েছে, আওয়ামী লীগের থেকে হাত বদল, ব্যবসা চলছে, হাত বদল হয়েছে, এবং সে তারপর বলছে আমি নাম বলছি না, বিএনপির লোক, সেই হাতটা কাদের? বিএনপি, আচ্ছা। সে বলছে। আপনি আমাকে বলেন, আপনি যখন এই হচ্ছে শিফটিং, কারো চেহারার গ্লেজ নষ্ট হচ্ছে না, ইউ আর নট ফিলিং দ্য পিপল। পিপলকে আপনি তো কান্ট্রিটাই ফিল করেন না। আপনি এই যে পতিত সরকার যিনি চলে গেলেন, ঢাকা শহরে কিন্তু সবাই মনে করে কি জানেন, ঢাকা শহরটা হইল উত্থান পতনের জায়গা। আপনি যদি স্বাধীনতা যুদ্ধ দেখেন 71 সালের একটা বই লিখছিল সারেন্ডার এট ঢাকা, বার্থ অফ এ নিউ নেশন। তার মানে ঢাকাকে যখন সারেন্ডার করাইতে পারছে ঢাকায়, দেন যুদ্ধে আপনি জিতে গেছেন, মানে ক্যাপিটাল সিটি। সেই ক্যাপিটাল সিটিতে কিন্তু আমরা শেখ হাসিনার সময় দেখছি সাধ্য মতো অন্য জায়গায় কারেন্ট না থাকলে এইখানে রাখছে। সেই ক্যাপিটাল সিটিতে এখন ডেইলি লোডশেডিং হয়, বিকজ ইউ ডু নট বদার। আপনার কাছে মনে হয় আপনি সত্য প্রকাশ করছেন, কিন্তু আপনার ব্যাখ্যা নাই। আপনি বলেন যে আমি গ্যাস পাইতেছি ডেইলি 6 ঘন্টা দিচ্ছি, পুরা বিলটা আমি কেন নিব? আপনি বলতে হবে। সরকারটা ব্যাখ্যা দিচ্ছে যে গ্রামে লোডশেডিং হয় 13-14 বার, আর ঢাকায় 2-1 বার হয়। ওই ব্যাখ্যা, ওইটাকে ম্যানেজমেন্ট করার জন্য, লোডশেডিং ব্যবস্থাপনা করার জন্য ঢাকায় এখন, হ্যাঁ, ওই গল্প শুনছি আমরা। আচ্ছা, একজনে বলছেন যে লম্বা তার, জি, এই লম্বা তার কোথাও কাইটে গেলে খুঁজতে টাইম লাগে, তাই অতক্ষণ লোডশেডিং থাকে। মানে এগুলা এই হাসান মাহমুদ সাহেব বলছিলেন, হাসি কথাটা বলছে, বলছে আচ্ছা, হাসান মাহমুদ সাহেব বলছিলেন কি জানেন, এইটা কিভাবে বলে অ্যাবনর্মাল, মুখ দিয়ে বলছে। আমি বলছি সুস্থ নয়, তা নাহলে আপনি বলেন কিভাবে? হাসান মাহমুদ বলছিল মোবাইল রিচার্জ করে তাই বিদ্যুৎ ঘাটতি। আপনি আচ্ছা, মোবাইল রিচার্জ করে বিদ্যুৎ ঘাটতি, ওই অটোর ব্যাটারি চার্জ করে, আপনি সব অটো চার্জ যারা করে, যত লোক অটো চার্জ করে প্রত্যেকে বিল দেয়, গভর্নমেন্ট বিল পায় না, সেটা কারা নেয়? মধ্যসত্যি এক ধরনের, তো সেটা আপনি ইম্পোজ করেন জনগণের উপর। রাইট। 2 নম্বর, আপনি আরেকটা কথা আমি আপনাকে বলি, আপনি 1 কোটি লোকের চাকরি দেওয়া তো দূরের কথা। আচ্ছা মাসুদ ভাই, আমি একটু, যেহেতু ভাই বললেন, ধরেন আমি যখন কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম, কেজি স্কুলে পড়তাম, আমাকে কিন্তু হোমওয়ার্ক দিত, হ্যাঁ, ওটাকে HW বলে, আর ক্লাসে যেটা করতাম সেটা CW। তো বাড়িতে এসে তো আমি ওই হোমওয়ার্কগুলো করতাম, হোমওয়ার্ক করে তারপর স্কুলে যেতাম, আবার হোমওয়ার্ক জমা দিতাম। এই সরকার কি মানে হোমওয়ার্কটা নাই, মানে HW যেটা হোমওয়ার্ক, মানে আমরা তো বুঝতেই পারছিলাম যে বিএনপি ক্ষমতায় আসবে সব ঠিকঠাক থাকলে। তো ক্ষমতায় আসার আগে তাদের তো ভাই যেটা বললেন যে জরিপের একটা ব্যাপার ছিল, তো সেই হোমওয়ার্কটা যদি মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিরা না করেন তাহলে তো সমস্যা। সেই হোমওয়ার্কটা তারা করেন না। না, হোমওয়ার্ক ছিল কিনা এটা বলতে পারবো না। হ্যাঁ, আবার হোমওয়ার্ক তো এখনো করা যায়, মন্ত্রী তারা ক্যাপাবল কিনা সেটাও আমি বলতে পারবো না, কারণ দুটোই হইতে পারে, অথবা আল্লাহ দুটো হইতে পারে। না, যারা মন্ত্রী এমপি হয়েছেন বা প্রতিমন্ত্রী, তারা তো দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, তারা তো দেশের মানুষের সাথে কাজকর্ম করেছেন, তাহলে এই হোমওয়ার্কটা নাই কেন? আমি তো বলছি না যে হোমওয়ার্ক ছিল না, এটা তো মানে হয়তোবা ছিল, হয়তোবা ছিল না, এটা তো আমি তো কনফার্ম না। এই সমস্যাগুলিকে চট করে এসেছে? কোন সমস্যাটা? গ্যাস, বিদ্যুৎ, সার, না, চট করে আসে নাই। আইনশৃঙ্খলা। ওনারা তো বলেছেন, ওনারা ব্যাখ্যা দিচ্ছেন যে এই যুদ্ধের কারণে, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে আমরা ভালো মতো গ্যাস পাচ্ছি না, এই জন্য আসছে, এটা একটা কারণ দেখাচ্ছেন। কিন্তু এই যুদ্ধটা ওনারা দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যে আসছেন, তো এর মধ্যে ওনারা প্রস্তুতি হয়তো নিতে পারেন না বলতেছেন। এই বিষয়গুলো আসলে কনফিউজিং কেন? যদি ইরান যুদ্ধের কারণে এই সমস্যা হয়ে থাকে, জ্বালানি সংকট হয়ে থাকে, তাহলে আবার জাহিদুর রহমান সাহেব আওয়ামী লীগকে দোষারোপ করছেন কেন? তিনি বলেছেন এই সংকটের জন্য ন্যূনতম দায় এই সরকারের নেই, হ্যাঁ, এটি ফ্যাসিস্ট সরকারের পাপের ফল। হইতে পারে, আমি তো এটাই বলছি। তাহলে যদি ফ্যাসিস্ট সরকারের পাপের ফল হয়, তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে দেখাইতে হবে চোখে আঙুল দিয়ে। আপনি বললে তো আর হবে না, আপনি প্রমাণ করেন কিভাবে তাদের পাপের ফল। পাপ করছে 2 বছর আগে, পাপ করছে 2 বছর আগে, 2 বছর পরে এসে সেই ফল আপনি ভোগ করতেছেন। তো এর মধ্যে আপনি পাপ মোচনের চেষ্টা করছেন। 2 বছর আগে একটা পাপ করছে, তা আপনি এই 2 বছর কি করলেন? পাপটাকে মোচন করতেন। একটা অন্যায় কেউ একটা করতেই পারে,
সেটার কারণে আমার ক্ষতি হয়েছে আমি বুঝতে পারছি। এদিকে ক্ষতি হওয়ার পরে বুঝতে পারছি যে কোন কারণে কি হয়েছে। আপনাকে দেখলেন না কেন? জি। এখন আবার বলতেছেন যে না ইরান যুদ্ধ, যদি ইরান যুদ্ধ হয় তো ইরান যুদ্ধ তো আওয়ামী লীগ লাগায় নাই, তাহলে আওয়ামী লীগের পাপের ফল হয় কেমন করে? মানে ঘটনাটা আসলে কি শুনেন, আমি বলি ঘটনাটা হলো গিয়া যে তারা পারছে না, এটা হলো রিয়েলিটি। তারা কেন পারছে না, কি সমাচার, অমুক তমুক, এই আলোচনা আমাদের করে কোনো লাভ নাই। কারণ আমি করে বাই করলাম যে তোমাকে এটা পারার জন্য এই কাজটা করতে হবে, তারা কি সেই কাজটা করবে? করবে না তো, তাহলে আমি আলাপকে লাভ কি, আমি আপনার আলাপকে লাভ কি? আমাদের হলো গিয়ে ওনারা পারছেন না। ওনারা যদি এইভাবে দীর্ঘদিন লাগাতার না পারতে থাকেন তাহলে আমরাও পারবো না। আমরা যারা পাবলিক আমরাও ওনাদেরকে সহ্য করতে পারবো না ভাই। কথা পরিষ্কার, এটা কথা পরিষ্কার ভাই। আমি তো অত বুঝি না, আমার অত বুঝে কোনো কামও নাই, আমি অত জ্ঞানী লোক না। আচ্ছা, আমি বুঝি ভাই, আমি বিদ্যুতের বিল দেই, যে খরচ হয় যে বিলটা আমাকে দেয় সেই বিলটা আমি শোধ করি। আমি সুইচে চাপ দিব, ফ্যান ঘুরবে, আমি এটুকু বুঝি। যদি ফ্যান না ঘুরে তাহলে আমি বোঝার চেষ্টা করবো আমি কি বিল দেই নাই, দেখবো না বিল দিছি। যদি আমি বিল দিয়ে থাকি ফ্যান ঘুরতে হবে। আপনি বিল যদি মনে করেন দাম বেশি হচ্ছে, বিল বাড়ান বিল। আপনি বলেন না বিল বাড়লে তো জন অসন্তোষ তৈরি হবে। ও আচ্ছা, তাহলে আপনি জন অসন্তোষের ভয় পান, তাহলে আপনি বিকল্প ব্যবস্থা করেন। কিন্তু ভাই আমার কথা একটাই, আমি দেশালের কাঠি জ্বালাইয়া এটা ঘুরাবো, আমার গ্যাসের চুলা জ্বলবে, আর আমি ফ্যান ঘুরাবো। আমি এই দুটাকে কনফার্ম করার জন্য কিছু লোককে দায়িত্ব দিয়েছি। আমি একটা কথা বলি, এই বিএনপি সরকারকে কিন্তু আমরা হাতে পায়ে ধরে ওখানে বসাই নাই। আমরা কারোর মন্ত্রী যে হাতে পায়ে ধরি না, ভাই আপনি হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, প্লিজ আপনি যে ওইখানে বসেন, দেশে চালান, তা কিন্তু আমরা কেউ বলি নাই। না, বরঞ্চ উনারা আমাদের হাতে পায়ে ধরছে। ভোটের জন্য ভাই পাবলিক, জেতার আমরা এই জন্য কামটা আপনার করে দেবো, আপনাদের হাতে পায়ে ধরতেছি, আমাদেরকে ওখানে যাওয়ার সুযোগ করে দেন। আমরা সুযোগ করে দিছি, তো ওনারা যাই নিয়ে এখন আমার কাম করতে পারে না, তো আমি কি ওনার উপরে হ্যাপি হবো না ভাই? তার মধ্যে 2 দিন পর খেলে মন্ত্রী বাড়ায়, মন্ত্রী বাড়ানো, মন্ত্রীর খরচটা কে দেয়? আমি আপনি দেই। ওনারা তো কোনো সিদ্ধান্ত নেই, সিদ্ধান্তে স্থির থাকতে পারেন না। জুলাই মাসের 9 তারিখে সিদ্ধান্ত নিয়েছিল যে আমলাদেরকে ডেপুটি সেক্রেটারি হইলে পরে তারা সবাই 30 লাখ টাকা বিনা সুদে পায়, লোন পায় গাড়ি কেনার জন্য। জি, এবং সেই গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আবার 50,000 টাকা 50,000 টাকা পায় মাসে, প্রতি মাসে। প্রতি মাসে। কার টাকা? আমার টাকা, আপনার টাকা। গুড। কাকে দিচ্ছি? যারা আমার চাকর। ভাই কথা বলে কঠিন শোনা যায়, খারাপ শোনা যায়, বাস্তবতা। আপনার বাসায় চাকর, তার দায়িত্ব হলো আপনার সেবা করা, তাকে আপনি বেতন দেন। সে যখন আপনার তহবিল থেকে লোন নেয়, সেই তহবিলে কোনো সুদ নাই। আর আপনার মালিক যখন ওখান থেকে লোন নেন, আপনাকে 11% 12% সুদ দিতে হয়। তাহলে বলুন তো মালিকটাকে, তাহলে চাকর মালিক না আপনি মালিক? তো উল্টা, একদম চাকুরি মালিক। ভেরি গুড। আবার তারা ওইখান থেকে বিনা সুদে লোন নিয়ে তারা তার বউ বাচ্চা নিয়ে ঘোরাফেরার জন্য একটা গাড়ি কিনবে, যাতে নাকি বউ বাচ্চা নিয়ে গাড়ি কিনতে আরামের সঙ্গে যাইতে পারে। এই জন্য গাড়ির তেল কিনা বাবদ অমুক বাবদ আপনি তাকে প্রতি মাসে 50,000 টাকা দিবেন। কে দিবে? মালিক দিবে চাকরকে। ভাই এটা তো উল্টা দেশ। সেই জিনিসটা আমাদের প্রধানমন্ত্রী বন্ধ করতে গেছিলেন, পারছে? পারে নাই। 10 দিনের মাথায় ওনাকে উল্টা এটাকে সহ্য করতে হয়েছে। তো প্রধানমন্ত্রী তো হাতে এই ক্ষমতায় আছে, তাহলে কেউ হেল্প করছে পারার জন্য? কেউ হেল্প করছে? করে নাই। এই লোকটাকে তো বেসিক্যালি আমার মাঝে মাঝে মনে হয় এটা আগুনের কুণ্ডের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। দেখো এখন কেমন লাগে। তারা শিক্ষা, সকাল বিকাল তারা শিক্ষা দিচ্ছে। তো উনিও হয়তো বুঝেন নাই, উনি এটা যে এত কঠিন জায়গা হয়তো টের পান নাই, এখন টের পাচ্ছেন। আচ্ছা, মাসুদ ভাইয়ের কাছে একটু যেতে চাই। মাসুদ ভাই, আমরা একটু মানে গ্যাস বিদ্যুৎ নিয়ে তো আলাপ করলাম, সার নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বলেন। আসবো আপনার কাছে। আমি সারের বিষয়টা মানে মানে এটা যদি বিএনপির একদম লেগেই আছে তাদের সাথে, সার, বিদ্যুৎ, গ্যাস, আইন শৃঙ্খলা। সার আমাদের যতটুকু আমরা হিসেবে দেখেছি, সারের চাহিদা আছে 66 লাখ টন, আমাদের এই মুহূর্তে উৎপাদন হয় মানে 37 লাখ টন। কিন্তু এই মুহূর্তে এখন এই গ্যাস সংকটের কারণে যে 7টা সার কারখানা আছে সেখানে উৎপাদন হচ্ছে মাত্র 11 লাখ টন, চাহিদা কিন্তু 66 লাখ টন। তা এখন কৃষক
তো সার তো স্বাভাবিক সংকট দেখা দেবে, এইটা সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। যেটা হচ্ছে যে আন্দোলন হলো কয়েকদিন আগে, আন্দোলন মানে কি সার যারা ডিলার তারা আসলেন, 44,000 ডিলার রয়েছেন, সেটাকে কমিয়ে 15,000 করা হচ্ছে এবং প্রত্যেক ইউনিয়নে মাত্র 3 জন ডিলার থাকবে। এটা সরকার ওইদিকে হাঁটছেন, ফলে কি আবারও সেই সারের একটা ঝক্কি ঝামেলা, সিন্ডিকেট। শুনেন, 3 জন ডিলার না, আগে ছিল ডিলার আর কম। আচ্ছা, আগে বোধহয় একজন ছিল, প্রত্যেকটা ইউনিয়নে একজন করে ডিলার ছিল। কিন্তু খুচরা বিক্রেতা ছিলেন, এবার আবার যারা খুচরা তারা বিক্রি করতে পারবেন না, এরকম বলা হয়। শুনেন, এখন এগুলি কিছু না, আসলে এটা হলো কি, তার দলের কিছু লোককে ডিলারশিপ দিতে হবে। মূল ঘটনাটা বোঝার চেষ্টা করেন, দলের কিছু লোককে ডিলারশিপ দিতে হবে। পুরনোদের তো বাদ দেওয়া হচ্ছে। পুরোনোদেরকে বাদ দিবে না, পুরোটা থাকবে। পুরোটা বাদ দিবে কেমন? ওরা তো একটা আপনার এই কি বলে জামানত দিয়ে একটা 44,000 ডিলার আছে, সেখান থেকে 15,000 করা হচ্ছে। জমা দিতে হয়েছে। জি, দেওয়ার পর তারা ডিলারশিপ পাইছে, পাওয়ার পর তারা ওই সারগুলি আনার পর অনেকে আবার গুদাম বানাইছে, নিজে ঘর ভাড়া নিছে, দিয়ে গুদাম বানিয়ে তারা এগুলি করে, ইনভেস্ট করে। এটা অনেকদিন ধরে চলে আসছে। এখন ওনাদেরকে তো হুট করে বাদ দেওয়া যাবে না, আস্তে আস্তে বাদ দেবে। এই জন্য আরো তাদের দলের আরো 2 জন লোককে ডিলারশিপ দিচ্ছে। এটা হলো বেসিক্যালি নাটকটা এখানে। এখন এতে কিন্তু কোনো অভিজ্ঞতা নাই। দেখেন ভাই, আমি বলি এই ডিলারশিপ বিষয়গুলো, এটার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্সের খুব ইম্পর্টেন্ট দরকার আছে। যে কোনো আপনি যে কোনো একটা জিনিসের ডিলারশিপ নিতে যান, যে কোনো কিছু, ধরেন আপনার ওই যে সিলিন্ডারের গ্যাস বিক্রি করে না, উপজেলায় কিন্তু ডিলার আছে। আপনি গেলেই কিন্তু আপনি করে দিবে না, দেখবে আপনি এই জিনিসটা পারেন কিনা, এর এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে এখানে। তো এরা অনেক দিন ধরে করতেছে। এখন দলের লোকটা কিছু দিতে হবে না, তাদের তো কিছু পুরস্কার দিতে হবে, তাদের এটা দেওয়া হচ্ছে এবং সমস্ত ডিলারশিপ আস্তে আস্তে ওদের দিকে যাবে। এটা নিয়ে একটা হাউকাও বাঁধবে, আপনি নিশ্চিত থাকেন, হাউকাও বাঁধবে। মানে এটা হলো কি, আসলে তারেক রহমান সাহেব একটা কথা বলছিল, ওনাদের 31 দফার মধ্যে একটা দফায় আছে যে ওনারা এই সমস্ত ক্ষেত্রে দলীয়করণ করবেন না। আমি কয়েকদিন আগে একটাই দেখলাম, ইদানিং এগুলি না খুব আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমাদের রিজভী সাহেব আওয়ামী লীগ আমলে একটা কথা বলতেছেন যে আওয়ামী লীগ সব জায়গায় দলীয়করণ করে ফেলাইছে, এটা করা ঠিক না, বিএনপি দলীয়করণ করে না। দেখলাম আবার পরে আবার দেখলাম সেই বলতেছে যে এইবার এই যে এই ঘটনার এই যে আপনার কয়েকদিন আগে, এই যে ধরেন 1 সপ্তাহ হয় নাই, উনি বলতেছে যখন একটা দলীয় একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে তখন তারা তো বিভিন্ন জায়গায় তার দলের লোককে বসাবেই, না বসালে তার দলের আদর্শ কি হয়ে বাস্তবায়ন হবে। মানে হয় কি জানেন, মানে একই মুখে এক এক রকম কথা বেরোতে থাকে তাদের প্রয়োজন অনুযায়ী। এখন এই যে ওনারা মনে করে জনগণ সব ভুলে গেছে, বাট সমস্যাটা হলো এখন তো আপনার ডিজিটাল যুক্ত সবার কাছে থাকে। এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সম্পর্কে আগে বলেছিলেন, হ্যাঁ এর সম্পর্কে এই তো বলছে আপনার কি বলে মির্জা ফখরুল আলম কি বলছে, এই বলছে, এই আপনার সালাউদ্দিন সাহেব বলছে আপনার কি লজ্জা শরম নাই, বলছে সালাউদ্দিন সাহেব। ইনু সাহেবকে বলছে এই সম্পর্কে, এই আপনার খলিল সম্পর্কে, আপনার কি লজ্জা শরম নাই? একটা বিদেশি লোককে এনে বানাইছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আক্কেল জ্ঞান নাই, আপনাকে আক্কেল জ্ঞান নাই, এই সালাউদ্দিন সাহেব বলছে। কারণ এই কথাটাই সালাউদ্দিন সাহেব তারেক রহমানকে বলে না কেন যে আপনাকে আক্কেল জ্ঞান, উনি তো জ্ঞানী মানুষ, বলে না কেন আপনাকে আক্কেল জ্ঞান নাই, ওনাকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন কেন, বলে না কেন? আমরা তো ভুলি নাই, সবই তো আমাদের কাছে আছে, এগুলো তো থাকে। কাজে আপনি যখন কথাটা বলেন, মানে নিজের কথা যদি নিজেকে আবার গিলতে হয়, তখন ভাই একটু কেয়ারফুল হয়েন, তাহলে আপনার সম্পর্কে আমার ধারণাটা কি দাঁড়ায়? আমি তো পাবলিক, আমার কথা তো কোনো মূল্য নাই, আমি একটা ছোট মানুষ। তো বড় মানুষদের সম্পর্কে যখন ছোট মানুষদের এরকম ধারণা হয়, আমরা তো হিসাব মিলাতে পাই না, ওইটা কোন মুখ দিয়ে কইছে আর এখন কোন মুখ দিয়ে কয়, অথবা এখন কোন বুদ্ধি দিয়ে সহ্য করে, এটা কিন্তু আমরা বুঝি না, বুঝাবে কে? যেতে চাই আবহাওয়া রাজ্যকে, আপনি বলতে চেয়েছিলেন, আমি যদি একটু মাসুদ কামাল ভাই যেটা বললেন যে এই যে সংকটের বুঝটা আসলে কার কাছ থেকে নিব, বুঝটা কে দিবে? কোনো বুঝ আছে আমাদের? না, বুঝের বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনার প্ল্যানটা কি, পরিকল্পনাটা কি। আমি যদি আপনাকে 5ই আগস্ট 2024 থেকে আজকে 27 আগস্ট 2026 পর্যন্ত বলি, আপনি বুকে হাত দিয়ে বলেন সংবিধানটা যেভাবে শেখ হাসিনা রেখে গেছে সেটাই তো আছে, কোনো চেঞ্জ নাই, সেটাই আছে, একটা অক্ষর তো চেঞ্জ হয় নাই। হ্যাঁ না, তাহলে ক্ষমতায় বসলেন যারা, কিভাবে বসলেন? সংবিধানের নিয়মকানুন তো মানেন নাই। আপনি যখন অনিয়ম করে ক্ষমতায় বসলেন, বসে কত কিছু সবক দিতেছেন,
অনিয়ম করে যখন আপনি ক্ষমতায় বসবেন, আইন বানাইলে শুনবে কেন? আপনি নিজে অনিয়মে থেকে আপনি আইন বানাবেন, শুনবে কেন? আমি রাত্রে 12টায় বাসায় ফিরি, 2টায় বাসায় ফিরি, আমার ছেলের যদি বলি মাগরিবের মধ্যে বাসায় আসো, আর সে যদি না আসে আমি কিভাবে ফলো করাবো তাকে? আপনাকে মানতে হবে। আপনি গণঅভ্যুত্থান কি বলে গণভোটের কথা বললেন, জুলাই সনদ বাস্তবায়ন কথা বললেন, এখন আইসে বলতেছেন কি গণভোট সংবিধানে নাই, অমুক নাই, তো ফাইন, আপনি জনগণের বইলে আসছেন না, এটা তামাশা না তো? একটু সংশোধন দিই, ওই যে ডাক্তার জাহিদুর রহমান আবারও বলেছেন যে আপনি ভাই তার কথা আমি নোট অফ ডিসেন্ট ছাড়া হ্যাঁ গণভোট তো তারা ওনার কথা বাস্তবায়ন কাউন্ট করবে করা মানে না। উনি তো না, না, প্রতি সপ্তাহে ব্রিফিং করে, আমি বলি, উনি তো প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। আরে ভাই বললাম তো জি। যে আমাদের প্রধানমন্ত্রীর পাশে এরকম মেধাবী লোক যারা আছে, আচ্ছা, তাদের সেই মেধার ফলাফলটা কি কয়দিন পরে দেখবেন। উনি বহুবার টকশোতে বলছেন ডুয়েল পাসপোর্ট নিয়ে হ্যাঁ। কেউ ক্ষমতায় থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি বহু কিছু বলছে। জি। ওনার দপ্তরে ডুয়েল পাসপোর্ট নেওয়ার লোক আছে, হোয়াই হি ইজ কিপিং সাইলেন্ট? পজিশন ইউ সি, ইভেন সি হিজ ফেস। যদি পেজ চেঞ্জ না পান, গ্লেজ না পেরে থাকে, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে। সুতরাং ওই সমস্ত বললেন না, ডোন্ট কিল আওয়ার টাইম। ওকে, আসেন, আপনি যখন সংস্কার মানলেন না, গণভোট মানলেন না, কিছুই মানলেন না, ফাইন, চলছে না, বাদ দেন সব। আপনার আল্লাহর দোহাই লাগে আপনি এটি করতে যায়েন না। আপনি সংবিধান সংশোধন করবেন, দরকার নেই আপনার। আপনি তেল দেন, গ্যাস দেন, বিদ্যুৎ দেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখেন, দ্যাট ওইটি আপনার একমাত্র যোগ্যতা। আপনি ওইগুলো তো আপনি প্রতারণা করছেনই জনগণকে। স্টপ ইট। আমি এতদিন বলছি এগুলো করেন, আপনাকে আল্লাহর দোহাই, ডোন্ট ডু দ্যাট। আপনি গ্যাস দেন, বিদ্যুৎ দেন, অজুহাত দিন না, টাকা নাই আনতে পারেন না কেন, এটা আপনার ব্যর্থতা। ধার করতে পারাটাও কোয়ালিটি। জি, আচ্ছা, এবার আসেন এনসিপির সমস্যা কি হয়েছে, বিএনপির সমস্যা কি হয়েছে, আমি আপনাকে দুইটা কথা বলে দিচ্ছি। এনসিপি কেন বলছি? ছাত্র জনতা আন্দোলন করছিল, পরবর্তীকালে দল করছে তারা এনসিপি, এই জন্য বলতেছি এনসিপি। এই ছাত্র জনতা যখন আন্দোলন করে, নেতৃত্ব তো কেউ না কেউ ছিল, গল্প যতই করেন আপনি, নেতৃত্ব লাগে। এনসিপির যারা নেতৃত্ব দিছে ফাইন। তখনও তাদের প্ল্যান ছিল না, তাদের ছিল সরকার হটানোর পর কি হবে এই প্ল্যান ছিল না। এটা আমার ব্যক্তিগত ধারণা, 2 বছরের এক্সপেরিয়েন্স। বিএনপির অবস্থাটা কি ছিল? হাল ছেড়ে দিছিল। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি 5ই আগস্ট শেখ হাসিনা যাবে এটা বিএনপি ভাবে নাই। যদি ভাবতো তাহলে বলতো না আমাদের এই আন্দোলনের পক্ষে নৈতিক সমর্থন আছে। অর্থাৎ এটা যদি না যায় তাহলে কি অবস্থা হবে, কাজে নৈতিক কথা বয়ে থাকি। আর মাঠে নামলাম যদি না যায়, আবার আয়নাঘর, এবং সেটা 29 সাল পর্যন্ত চলবে। ওই ভয়ে ধরি মাছ নাছুই পানি, তাদেরও প্ল্যান ছিল না। এখন যারা তারাই সেম অগ্রণী ভূমিকা রাখছে, তাদের প্ল্যান ছিল না বলে পরে প্ল্যান দিতে পারেন নাই। আর যারা ক্ষমতা আসছেন তারা হাল ছেড়ে দিছিলেন। হাল ছেড়ে দেওয়ার কারণে আইসা এখন কিং কর্তব্য বিমূঢ়। না হলে আপনি যখন বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, আজকে ক্ষমতা আসার পর 6 মাস পরেও কি এখন পর্যন্ত কি প্ল্যান ডিসক্লোজ হয়েছে? তাহলে হোয়াট ইজ ইউর প্ল্যান? এই যে প্ল্যান ডিসক্লোজ করতে পারতেছেন না, আর একটা কথা সিম্পলি বলে রাখি আপনাকে, পরিষ্কার, এনসিপি আমার বাপ খালু না। ওই কি বলে ইউনূস সাহেব আমার বাপ খালু। আই এম টেলিং দ্য রিয়েলিটি। বাংলাদেশে আপনি যখন একটা সুযোগ পাইছেন কারো নেতৃত্বে, সেই নেতৃত্বে নাকি স্বৈরাচার সরছে, তাহলে তার কৃতিত্ব দিতে হবে। এখন এনসিপির যারা বিরোধিতা করে, এনসিপির বিরোধিতা মানে কি? এনসিপির বিরোধিতা মানেই হচ্ছে এনসিপি তারাই যাকে তাদের পক্ষপাতিত্ব করা, সোজা বাংলা। না হলে আর যারা আজকে যারা ইউনূসের বিরোধিতা করে, পরিষ্কার তারা বিএনপি সরকারের বিরোধিতা করতেছে। কারণ এখনো বিএনপি সরকারের থেকে তারা ইউনূস সাহেবের গন্ধ পায়। ইউনূস সাহেব, খলিল সাহেব ওই বেল্টে আছে। সুতরাং পরিষ্কার চিত্রটা আপনাকে দিলাম। এনসিপির বিরোধিতা করা মানে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করা। এটা অপরাধ না অপরাধ না সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না, আমি ঘটনাটা বলছি। আর যারা ইউনূস সাহেবকে বলে ইউনূস সাহেব অমুক বাটপার তমুক বাটপার, এটা কিন্তু ইনফ্যাক্ট ইউনূস সাহেবের বিরোধিতা না, এই সরকারের। কিন্তু সরকারের বিরোধিতা করার সাহস বাংলাদেশে কোনো সাংবাদিকও নেই, কেউ নাই, যার জন্য ইউনূসের উপর দিয়ে পিটাচ্ছে, ইউনূসের উপর দিয়ে চালাচ্ছে। ইউনূস বিরোধিতা মানি এই সরকারের কারণ ইউনূস সাহেব বলছেন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিব, অবাধ, এবং বাংলাদেশের ইতিহাসে ইউনূস সাহেব তার নির্বাচন নিয়ে কোনো বিতর্ক হয়নি।
সুতরাং এত সুন্দর একটা নির্বাচন দেওয়ার পরও যখন আপনি ইউনূসের বিরোধিতা করেন, এটার মানে হচ্ছে ইউনূস সরে যাওয়ার পর যে সরকারটা আসবে, ধরা হয়েছিল সেই সরকারটা ইউনূসের মতো হবে না, অন্য কিছু হবে। কিন্তু এখনো সেই ইউনূসের ঘ্রাণ পায় বইলে আপনি এখন ইউনূসের বিরোধিতা করার মানে এই সরকারের বিরোধিতা করতেছেন ইনডাইরেক্ট ফর্মে। জি, মাসুদ ভাই আপনাকে একটু শেষ সময় দিতে চাই। সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে সংসদে কথা হয়েছে, প্রশ্নোত্তর পর্বে সেখানে বেশ হট্টগোল হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় হট্টগোল হয়েছে। আপনার বিরোধী দলীয় নেতা তিনি কথা বলেছেন, এক পর্যায়ে স্পিকার পক্ষপাত করে সেই অভিযোগ এনে বিরোধী দল ওয়াকআউটও করেছে। বিষয়টা যে মানে অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে, মানে নিয়ন্ত্রণ কোন দিকে যাচ্ছে সেটা বলা মুশকিল। অন্যভাবে প্রশ্ন করি, মানুষ কেন এত অপরাধ প্রবণ হয়ে উঠছে? মানে অপরাধকে আমরা দেখতে দেখতে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে কিনা, মানে এটা স্বাভাবিক একটা ঘটনা। দেখেন, আমি বলি আপনাকে, মানুষ অপরাধ প্রবণ পৃথিবীর জন্ম থেকে ছিল। আচ্ছা, কিন্তু সেটাকে তো আমরা যদি আপনি যদি ইসলাম মানেন, জি ইসলামে তো আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবুল আর কাবুল, তারা তো এক ভাইকে হত্যা করছিল। জি, এটা প্রথম অপরাধ হত্যা প্রবণ ওটাই। না? কাজে একদম সে আদিম সমাজ থেকে অপরাধ প্রবণ আছে। আমার পাশে একজন আইনজীবী আছেন, উনি জানেন যে এই বিষয়গুলো যে আইনটা করা হয় কেন। আইনটা করা হয় যে শৃঙ্খলা অপরাধ রাখার জন্য, নিয়মে প্রবণতাটাকে আনার জন্য। থামানোর জন্য। জি যদি আপনি অপরাধ করেন, এমন একটা নিয়ম বানানো হয় যে আপনাকে যারা মারা হবে, আপনাকে প্রহার করা হবে, আপনাকে জেলে আটকে রাখা হবে, কিছু না কিছু করা হবে আপনার অপরাধের মাত্রা দেখে। হুম। তো এই আইনটা যদি আপনি প্রয়োগ ঠিক মতো করতে পারেন, তাহলে অপরাধ কমবে। কারণ প্রয়োগ ঠিক মতো করার অর্থটা কি? প্রয়োগ ঠিক মতো করার অর্থ হলো যে আপনি তো আমার জন্য আইন প্রয়োগ করবেন, ওনার জন্য করবেন না, তাইলে এই আইনে কিন্তু 12টা বেজে গেল। আপনার আইন যেটা আছে এটা আপনি সবার জন্য একইভাবে প্রয়োগ করবেন, তাহলেই হলো আপনার আইন প্রয়োগটা ঠিকঠাক মতো হলো। এখন আপনি আমাকে বলেন, আজকে এই আপনার সংসদ শুরু হওয়ার আগে বিএনপির পার্লামেন্টারি যারা মেম্বার আছে তাদের নিয়ে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন আমি আপনাকে একটু জাস্ট পড়ে শোনাই। জি তিনি বলেছেন যে কোথাও কোথাও মব কালচার লক্ষ্য করা যাচ্ছে, এতে বিএনপির লোকজনও জড়িত বলে দেখা যাচ্ছে। এটাই তো বলছি। আচ্ছা, এর ফলে বিরোধীরা সরকারের বিরুদ্ধে কথা বলার এবং মাঠ পর্যায়ে সরকার বিরোধী ক্ষেত্র তৈরির সুযোগ পেয়ে যাবে। আচ্ছা, লাস্ট বাক্যটা ঠিক আছে, আসলেই যাবে। প্রথম 2টা বাক্য ওই দুটাও ঠিক আছে। একটা হলো কোথাও কোথাও মব কালচার দেখা যাচ্ছে এবং বিএনপির লোকরা কোথাও কোথাও এখানে জড়িত আছে বলে জানা গেছে। 3টা বাক্য কিন্তু সঠিক। আমার প্রশ্ন হলো, একজন মন্ত্রী হিসাবে ওই যে 2টা বাক্য প্রথম 2টা আপনি বললেন যে মব কালচার দেখা যাচ্ছে এবং বিএনপির লোকরা মব করছে, তাদের বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নিয়েছেন? আপনি তো আগে অ্যাকশন নেবেন, অ্যাকশন নেওয়ার দায়িত্ব তো আপনার। জি, তাদেরকে আপনি গ্রেপ্তার করেছেন? করেন নাই। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছেন? আপনি নেন নাই। তাহলে যদি তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন না নেন, এখন মানুষ সরকারের বিরুদ্ধে এগুলি দিয়ে বইলে কথা বলবে, এইটাকে থামানোর দায়িত্ব না আগে তো থামানোর দায়িত্ব হলো ওদেরকে। সেটাই। তো আপনি যখন বিএনপির লোক কিছু কিছু ক্ষেত্রে মব করলে পরে আপনি অ্যাকশন না নেন, তখন অন্য টুকাইরাও মব করবে। আমরা তো 32 নম্বর দেখছি ওইবার অগাস্টে 15 তারিখে এক টুকাই মব করতেছে, তাহলে কেউ ধরে না, পুলিশে ধরে না। কেন ধরে না? স্বরাষ্ট্রমন্ত্রী এগুলি ভাবে বলে তো ধরে না। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী এই জিনিসটা প্রকাশ্যে বললেন, নিশ্চয়ই উনি পুলিশকেও বলছেন, নাহলে পুলিশ ধরে না কে? জি ভাই, এই রোগের চিকিৎসা তো নাই। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল আপনাকে এবং আবু হেনা রাজ্জাককে, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। দর্শক,